শুভ সকাল বন্ধুরা। গতকাল হাইকোর্টে কলকাতা হাইকোর্টের এলডিএ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা বিশ্লেষণ করে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তারপরে অনেক ভাই বোন, অনেক পরীক্ষার্থী বারবার যেটা বলছেন যে কাট অফ মার্কস বা সেভ স্কোর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিতে। তা আজকের এই ভিডিওটা ওই জন্য সকালেই দেওয়া, যে আপনারা অন্তত প্রত্যেকে আপনাদের যা মতামত সেটার সাথে মিলিয়ে দেখুন যে আমার যে মতামত আর এই যে ভিডিওটা আমি করলাম এবং সেখানে যে প্রেডিকশনটা আমি করব সেটা একেবারেই আর কি যে সবসময় মিলে যাবে তার কোনো কারণ নেই, নাই মিলতে পারে। শুধুমাত্র এটা একটা আমার মতামতের একটা আভাস দেওয়ার প্রচেষ্টা, যেহেতু বহু পরীক্ষার্থী ভাই বোন আমাকে বারবার ব্যাপারটা সম্পর্কে জানতে চাইছে, তাই তাদের একজন শুভাকাঙ্ক্ষী দাদা হিসাবে এই ব্যাপারটা তাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস মাত্র। এটা কোনো অবস্থাতেই এরকম নয় যে ভবিষ্যৎকে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, নাই মিলতে পারে, তার জন্য আমি আগে থেকেই ব্যাপারটা স্পষ্ট করে দিলাম। এবার দেখুন, একটা পরীক্ষাতে আমরা কাট অফ মার্কস জানি, কিন্তু এই যে হাইকোর্ট এলডি এর পরীক্ষা, এই পরীক্ষাতে কাট অফ মার্কসেরও একটা কাট অফ আছে। কারণ প্রথমে বলেই রাখা হয়েছে যে এই পরীক্ষাতে মিনিমাম 50% যদি কেউ না পায় তাহলে সে মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে না। অর্থাৎ কাট অফ মার্কস মানেই হচ্ছে একটা সব থেকে কম মান, যে মানে নিচে পরীক্ষার্থীরা সিলেকশন পাবে না। এখানে কাট অফের জন্যও বলে দেওয়া হয়েছে এই 100-র মধ্যে 50 পেতেই হবে। অর্থাৎ কাট অফ মার্কস আপনি যতই কমান না কেন 50-এর নিচে কিন্তু আপনি নামাতে পারবেন না। এটা একটা দুর্দান্ত ব্যাপার, যেটা সাধারণত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয় না, যে 50-এর নিচে আপনি নামতে পারবেন না, আপনাকে কাট অফ মার্কস বা যাই বলুন তার উপরে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর সেটা হচ্ছে এই পরীক্ষার যে নেগেটিভ মার্কিং সেটা অত্যন্ত বেশি। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিরকম থাকে, 0.25 থাকে, 0.5 থাকে। এই পরীক্ষার ক্ষেত্রে একদম 1 যাকে বলে, ঠিক আছে, 100% নেগেটিভ যাকে বলে। হাসির ছলে বললে যে আপনি ধরা যাক, একটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরা যাক পরীক্ষায় 90টা প্রশ্নের উত্তর করে আসছেন। এবার কোনো রকমে আপনার 15টা প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে আপনি দেখবেন আপনার নম্বরটা কমে চলে আসছে 60। বা ধরা যাক একজন পরীক্ষার্থী 80টা প্রশ্নের উত্তর করে এসছেন, দেখা গেল যে সে 10টা প্রশ্ন পরবর্তীকালে ভুল করছে, তাহলে তার নম্বর কমে আসবে 65। এখন যত আমরা উপরের দিকে যাই আমাদের ভুল করার প্রবণতা তত বাড়ে, যেটা আমরা পরীক্ষায় দেখেওছিলাম এর আগে WBCS এর ক্ষেত্রে, যে অনেক পরীক্ষার্থী দাবি করেছিলেন অনেক নম্বর পাবেন, কিন্তু তারা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কাট অফ মার্কস পেরোতে পারেননি এবং তারা বারবার বলছিলেন যে কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ভ্রান্তি হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন দিয়ে দেওয়া হলো তাদের খাতাটা, দেখা গেল যে ত্রুটি বিচ্যুতি হয়েছে। এখন এগুলো হিউম্যান এরর, কিছু করার নেই। আমি ভাবছি কোনো একটা উত্তর বি হবে, আমি জানি নিশ্চিত ভাবে, কিন্তু আমি ভুলবশত সিটা গোল করে দিলাম। কিন্তু আমি কোনো একটা উত্তর জানি যে এ হবে, আমি বাইরে এসে দাবি করছি, কিন্তু আমি পরীক্ষাতে গিয়ে সেটাতে আর কি দাবি করে এলাম কত, যে দাবি করে এলাম যে সেটাতে হয়তো আর কি আমি ডিটা পরীক্ষায় গোল করে এসেছি। এরকম ভুল ভ্রান্তি মানুষের হয়ে যেতেই পারে, কিছু করার নেই। পরবর্তী পয়েন্ট যেটা বলা উচিত সেটা হচ্ছে কোশ্চেন পেপার ইংরেজিতে। দেখুন, আমরা মোটামুটি যারা পরীক্ষার্থী অধিকাংশই কিন্তু বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রী। এখন আমরা অনেক সময় যেটা করি, যে যেমন WBCS বাংলা প্রশ্ন পাশে ইংরেজি প্রশ্ন, মিসলেনিয়াস আছে বাংলা প্রশ্ন পাশে ইংরেজি প্রশ্ন, আমাদের মনের মধ্যে একটা টেন্ডেন্সি সবসময় থাকে যে আমাদের যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, আমরা পাশে বাংলা প্রশ্নটা পড়ে নিতে পারি। এখানে কিন্তু সেটা পড়ার জায়গা নেই। পুরোপুরি প্রশ্নপত্র এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একদম ইংরেজিতে করা হয়েছে। 4 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একটা মেন্টাল সেট আপ পরীক্ষার আগে কি থাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে, ঠিক আছে। এখানে আমরা ভেবেছিলাম যে 55 নম্বর মতো আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিকে, জিকের কোশ্চেন পাবো, আর ইংরেজি বা মোটামুটি 10-15টা পাবো, আর বাকিটা পাবো হচ্ছে ম্যাথ রিজনিং। এবার কি হলো, আমাদের সেট আপটা পুরো পরীক্ষার হলে গিয়ে বদলে গেল। আমরা দেখলাম যে সিজিএল স্ট্যান্ডার্ড, আমি ভেবে গেছি প্রিভিয়াস ইয়ার পরীক্ষার হলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা কিরকম পাচ্ছি, সিজিএল লেভেলের যে কোশ্চেন সেরকম আমি এখানে পাচ্ছি, বা সিএইচএস এর লেভেলের কোশ্চেন আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। এখন সেক্ষেত্রে একটা প্রভাব পরীক্ষার ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাদের উপরে পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, যে একটা জিআই বা জিকের কোশ্চেন করতে, এই একটা জিকে বা একটা ইংরেজির প্রশ্ন করতে যতটা সময় লাগে, তার থেকে একটা অঙ্ক বা একটা জিআই কোশ্চেন করতে কিন্তু আমার যথেষ্ট বেশি সময় লেগে যায়। ফলে ব্যাপারটা যেহেতু এখানে 50 নম্বর দিয়ে দেওয়া হয়েছে ম্যাথ এবং রিজনিং এ, এটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং হয়ে গেছে, যে হয়তো একজন পরীক্ষার্থী 100-এ পৌঁছাতেই পারলো না, অর্থাৎ সব কোশ্চেন করেই আসতে পারলো না। ফলে প্রশ্নপত্রের মান হচ্ছে লেন্দি। কিছু যথেষ্ট কনফিউজিং কোশ্চেন আছে, যেমন ধরা যাক আমাদের এখানে স্টিফেন হকিং এর কোশ্চেনটা, সেটা নিয়ে অনেক পরীক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব আছে। আবার ধরা যাক কোনো একটা জায়গায় ওপেনিং দেওয়া হয়েছে, 2 ওপেন দেওয়া হয়েছে, কোনটা বসাবো আমার মধ্যে আর কি দ্বন্দ্ব আছে। নিদার নরের ক্ষেত্রে আমার যথেষ্ট কনফিউজিং, আমার একটা জায়গাতে বসালে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই রকম ভাবে কিছু প্রশ্নের মধ্যে আর কি ভুল ভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অনেক পরীক্ষার্থী যেটা বলছে যে প্রশ্নপত্রের মধ্যে কিন্তু কিছু অঙ্ক আছে বা জিআই আছে যেগুলোর উত্তর অপশানে নেই এবং সেটা ভুল আছে। তাহলে সেগুলোকে
কিভাবে ওরা ট্রিট করবে সেটা তো বলা যাচ্ছে না এই মুহূর্তে। ফলে সেগুলোর জন্য সবাইকে নম্বর দেওয়া হবে কিনা, বা যা শুধুমাত্র অ্যাটেম্প করেছে তাদের নম্বর দেওয়া হবে কিনা, বা সেটা বাদ দিয়ে হিসেব করা শুরু হবে কিনা, বা তার প্রেক্ষিতে কাট অফ মার্কস আরো মানে নিচের দিকে নামবে কিনা, এগুলো নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। তারপরে যেটা বলা সেটা হচ্ছে যে মানে ইংরেজি গ্রামারের কোশ্চেনের উপর এতটা জোর দেওয়া এবং এখানকার যে জিআই সেটাকে বেশ ট্রিকি করে দেওয়া, এটা যেমন একটা দিক। পাশাপাশি জিকের কোশ্চেন যথেষ্ট কঠিন হয়ে গেছে, কারণ 1/3 কোশ্চেন চলে এসছে হচ্ছে মানে কম্পিউটার সায়েন্স টেকনোলজি থেকে, যেটা কিন্তু আমাদের অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে মানে যথেষ্ট আর কি মানে কষ্টদায়ক হতে পারে। ফলে একটা কাট অফ মার্কস মানে নির্ধারণ করার সময় বা সেভ স্কোর আমি কত হলে আমি মোটামুটি মেন্সের প্রিপারেশন নেবো, এটা যখন ভাবছি আমি, তার জন্য এতগুলো বিষয় আমার মাথায় রাখতে হবে। এটা ঠিক যেখানে ভ্যাকেন্সি অন্যান্য পরীক্ষার মতো প্রচুর নয়, যে একবারে 5,000 6,000 এরকম বলেই দেওয়া হয়েছে 2,910 জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হবে। তার পাশাপাশি এগুলোও ঠিক যে এতগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে। ফলে কাট অফ মার্কস হয়তো আগের বারের মতো অতটা ওপরে উঠবে না, কিন্তু ওই যে আগেই বলেছি যে কাট অফেরও একটা কাট অফ আছে, যে 50-এর নিচে তুমি নামতে পারবো না। তাই আমার একেবারেই ব্যক্তিগত মনে হয় যে মোটামুটি 55 থেকে 60 এইটা একটা জায়গা সেফ জোন, যে এর মধ্যে যারা থাকবে যে 55 থেকে 60-এর মধ্যে পাচ্ছেন তারা এইটার মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আর যারা মোটামুটি 55-এর উপরে পাচ্ছে 56-57 তারা সবাই আর কি মানে মেন্সের জন্য পড়বে। 60-এর আশেপাশে বা 60-এর নিচে নম্বর থাকবে, এটাই আমার মনে হচ্ছে। তাই আমার মতামতটা একদম খুব সুস্পষ্টভাবে এখানে দিয়ে দেওয়া উচিত যে আমি 55 থেকে 60-এর মধ্যে যারা যারা পরীক্ষার্থী সিলেক্ট হচ্ছে তারা এখানে কাট অফ ক্রস করে যেতে পারবেন বা সেফ থাকবেন বলে আমার বিশ্বাস। ওপরে যারা আছেন তারা তো অবশ্যই। এবার দেখুন, অনেক পরীক্ষার্থী এরকমও আমাকে জানিয়েছেন যে তারা নাকি প্রশ্ন খুব সহজ লেগেছে, বিভিন্ন জায়গাতে তারা মন্তব্যও করছেন। এখন তাদের সংখ্যা কত হবে সেটা তো বোঝা যাচ্ছে না। আমি যদি ধরেও নিই যে এরকম পরীক্ষার্থীর সংখ্যা 500 জন, যাদের আর কি মানে মনে হয়েছে যে ভীষণ সোজা প্রশ্ন এসছে এবং তারা প্রত্যেকেই আর কি মানে এই যে প্রশ্নটা সেই প্রশ্নে আর কি মানে 85-90 এরকম স্কোর করে ফেলছে, কিন্তু তারপরেও তো আরো আর কি মানে পরীক্ষার্থী থেকে যাচ্ছে প্রায় 3,000-এর কাছাকাছি টোটাল ডাকা হবে, সেখানে প্রায় 2,500 পরীক্ষার্থী থেকে যাচ্ছে যারা কিন্তু অতটাও মানে কনফিডেন্ট নন যে তারা নম্বর পাবেন। সেক্ষেত্রে নম্বর যথেষ্ট নিচের দিকে নামার সম্ভাবনা আছে। মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে যারা পাবেন এবং যারা আর কি মানে মনে করবেন যে আমরা 55-এর উপরে পেয়ে মেন্স পরীক্ষার জন্য পড়বো, তারা নিশ্চিতভাবে প্রস্তুতি নিন। আর এটা তো এমন একটা পরীক্ষা যেখানে পরীক্ষার মানে ফলাফল বেরোলোটা খুব তাড়াতাড়ি হচ্ছে, নোটিফিকেশন বেরোলো, প্রিলিমস হয়ে গেল খুব দ্রুত। আশা করি রেজাল্টও তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং মেন পরীক্ষাও তাড়াতাড়ি আসবে। ফলে আপনাদের হাতে সময় খুব একটা বেশি নেই, কিছুদিন বিশ্রাম নিয়ে বা এই পুজোর ছুটিটা কাটিয়ে তারপর দ্রুত মেন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন। যারা 55 থেকে 60-এর মধ্যে পাচ্ছেন তারা নিশ্চিত, এবং তার উপরে যারা পাচ্ছেন তারা তো অবশ্যই নেবেন। এখন আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম সেটা তো রেকর্ড আগে দেখাই আছে। আমি বলেইছি যে WBCS এর ক্ষেত্রে 3বারের মধ্যে 2বার মিলেছে, 1বার মেলেনি। এবার দেখা যাচ্ছে এটা মিলে কি মেলে না মিললে অবশ্যই আর কি মানে সেটা আমার তরফ থেকে একটা ত্রুটি যে আমি বুঝতে পারিনি, এবং সেই ত্রুটি আছে কিনা সেটা খুব আশা করি খুব দ্রুত মানে হাইকোর্ট বলে দেবে এবং সেটা জানতে পারা যাবে। এবার আপনারা এর সাথে সহমত কিনা, আপনাদের কি মতামত সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই জানতে পারে। আর বেল আইকন প্রেস করে দেবেন এবং সমস্ত রকম বিশ্লেষণ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা এবং WBCS এর জন্য 24টা ফুল মক টেস্ট পাওয়ার জন্য ও অন্যান্য সাবজেক্টিভ মক টেস্ট পাওয়ার জন্য দেখবেন আমার কমিউনিটি সেকশনে আমি একটা পোস্টও করেছিলাম, সেখানে বলা আছে এই বিষয়গুলো সম্পর্কে, লাস্টের লেটেস্ট পোস্টার আগের পোস্টে। আর যদি সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়াল নিতে চান 2024-এর জন্য, তাহলেও আমি একটা লেটেস্ট পোস্ট করেছি, সেটাও ভালো করে দেখে যদি মনে করেন নেবেন তাহলে অবশ্যই আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে আমার যোগাযোগ করবেন। অনেক পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও নিয়ে উপকৃত হবেন। আর যারা 55 থেকে 60 বা তার উপরে পাচ্ছেন তারা নির্দ্বিধায় মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। দ্রুতই নিশ্চয়ই রেজাল্ট বেরিয়ে যাবে, তখন আমরা জানতে পারবো যে আলটিমেটলি কি দাঁড়ালো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।